হ্যালো এভরিওয়ান, আমি অয়ন। কি অবস্থা সবার? সো কালকে যেহেতু ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের চ্যাপ্টার 5 এর উপর সিটি আছে, সো ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। হোপফুলি সবার কাজে লাগবে। সো ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন প্রসেসিং। তো শুরু করতেছি আমরা লকিং বেসড অ্যালগোরিদম দিয়ে শুরু করব। তো লকিং বেস অ্যালগোরিদম হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সেন্ট্রালাইজড টুপিএল, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড টুপিএল। সেন্ট্রালাইজড টুপিএলটা কি? সেন্ট্রালাইজ, এখানে পিএল হচ্ছে ফেজ লকিং। সো সেন্ট্রালাইজড টুপিএলটা কি? সেন্ট্রালাইজড টুপিএলটা মূলত আহ, এখানে একটা কেন্দ্রীয় লক ম্যানেজার থাকে, আর যা হচ্ছে সব লক নিয়ন্ত্রণ করে। এতে লক তথ্য এক জায়গায় থাকে, ফলে সহজ হলেও বোটলনেক এবং সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার তৈরি হয়। ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেসটা হচ্ছে যে প্রতিটি সাইটে নিজস্ব লক শিডিউলার থাকে, তাই লক ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটেড হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু ডায়াগ্রাম দেখি। তো এখানে আছে কমিউনিকেশন ফেলার, কমিউনিকেশন স্ট্রাকচার অফ সেন্ট্রালাইজড টুপিএল। এইখানে ডাটা প্রসেসর অ্যাট পার্টিসিপেটিং সাইট, এই কথাটা কি বোঝাইছে? এইখানে মূলত যে অ্যাকচুয়াল ডাটা অপারেশনটা ঘটে। তো অপারেশন বলতে রিড অথবা রাইটের কথা আমি বোঝাইছি, যে অ্যাকচুয়াল রিড আর রাইট অপারেশনটা এই ফেজটাতে ঘটে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে কোঅর্ডিনেটিং টিএম। এখানে টিএম বলতে বোঝানো হচ্ছে যে ট্রানজেকশন ম্যানেজার। ট্রানজ্যাকশন ম্যানেজার। তো এইখানে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজারের ঘটনাটা কি ঘটে? এইখানে আহ, এখানে কেন্দ্রীয় একজন ট্রানজ্যাকশন ম্যানেজার থাকে, যে কন্ট্রোল করে যে কে লক পাবে আর কে লক পাবে না। আর এটা হচ্ছে পার্টিসিপেশন ট্রানজ্যাকশন ম্যানেজার। এটা হচ্ছে বলা যায় যে স্থানীয় ট্রানজ্যাকশন ম্যানেজার। এটার কাজ হচ্ছে নিজ নিজ সাইডে ডাটা অপারেশন চালায়। অর্থাৎ এ- এই কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজার ও ডাটা অ্যাক্সেস অথবা ডাটা লক করার জন্য রিকোয়েস্ট পাঠায়। আর পার্টিসিপেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার হচ্ছে আগে দেখে যে ডাটাটা ফ্রি আছে নাকি ডাটাটা বিজি আছে। যদি ডাটাটা ফ্রি থাকে তাহলে ও লকটা গ্র্যান্টেড করে দেয়। ঠিক আছে। আর ডাটাটা যখন গ্র্যান্টেড হয়ে যায় তখন সেটা অপারেশনের জন্য ডাটা প্রসেসর অ্যাট পার্টিসিপেটিং সাইটে পাঠিয়ে দেওয়া হয়। এখন এইখানে তো আমরা জানি যে ডাটা প্রসেসর রিড অর রাইট অপারেশনের পারফর্ম করে। আর ঠিক তেমনি ডাটাবেস, অ্যাকচুয়াল ডাটাবেসটা আপডেট হওয়ার পর এই এন্ড অফ অপারেশনটাকে এন্ড করা হয়। আর অপারেশন যখন এন্ড হয়ে যায় তখন লকটাও রিলিজ হয়ে যায়। সো এটা ছিল সেন্ট্রালাইজড টুপিএল এর কমিউনিকেশন স্ট্রাকচার। তারপরে আসে কমিউনিকেশন স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউটেড টুপিএল। তো এইখানে কি কি আছে? এইখানে কমিউনিকেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার আছে, পার্টিসিপেটিং শিডিউলার আছে, আর পার্টিসিপেটিং ডাটা ম্যানেজার্স আছে। সো কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজারের ঘটনাটা কি ঘটে? এইখানে ট্রানজ্যাকশন কোন কোন সাইটে চলবে, কিভাবে চলবে, তা সমন্বয় করে। ঠিক আছে। তো ডিফারেন্সটা হচ্ছে এর আগে যেটা আমরা পড়ছি, আমরা সেন্ট্রালাইজড টুপিএল এ কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড টুপিএল এ ট্রানজ্যাকশন ম্যানেজার, কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজারের ভিতরে ডিফারেন্স হচ্ছে এটাই, যে সেন্ট্রালাইজড টুপিএল এ কেন্দ্রীয় একটা লক ম্যানেজার থাকে, আর ডিস্ট্রিবিউটেড টুপিএল এ শুধু ট্রানজ্যাকশন সমন্বয় করে, সরাসরি লক দেওয়া হয় না। এখানে লক দেওয়া হয় হচ্ছে পার্টিসিপেটিং শিডিউলারে। তো পার্টিসিপেটিং শিডিউলারে ঘটনাটা কি ঘটে? পার্টিসিপেটিং শিডিউলারে
ডাটা অন্য কোথাও ব্যবহার না হলে, অর্থাৎ ডাটাটা যদি ফাঁকা থাকে, খালি থাকে, তাহলে ওরা লক গ্র্যান্টেড করে দেয়। এই স্টেটে লকটা গ্র্যান্টেড করে। সো কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার প্রথমে এক অপারেশন চালায়, যেটা হচ্ছে লক, মানে ডাটাটাকে লক করার জন্য একটা রিকোয়েস্ট পাঠানো হয়। আর যেটা অ্যাপ্রুভ করে পার্টিসিপেটিং শিডিউলার। আর পার্টিসিপেটিং শিডিউলার যখন সেটা অ্যাপ্রুভ করে ফেলে, তখন অপারেশনটা ঘটানোর জন্য পার্টিসিপেটিং ডাটাবেজ ম্যানেজারে পাঠায় দেওয়া হয়। তো এইটার উপর, মূলত ডাটার উপর আসল রিড অ্যান্ড রাইট অপারেশনটা ঘটে এই ফেজে। সো অপারেশনটা ঘটানোর জন্য এখানে পাঠিয়ে দেওয়া হয়। আর অপারেশনটা যখন এন্ড হয়, তখন এখানে সরাসরি কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজারে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন মানে লকটা রিলিজ করার জন্য এই স্টেটে পাঠায়। সো এই ছিল কমিউনিকেশন স্ট্রাকচার অফ সেন্ট্রালাইজড টুপিএল আর ডিস্ট্রিবিউটেড টুপিএল এর একটা ওভারভিউ। সো এর পরের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই জিনিসটা জানার আগে যে জিনিস, একটা জিনিস সবার আগে জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে শেয়ার্ড লক কি। এটাকে লেখা হয় হচ্ছে এস লক, অথবা কোথাও কোথাও হচ্ছে এল এস, এভাবে লেখা হয়। আচ্ছা, যাই হোক, এইটার কাজ কি? এটা হচ্ছে রিড অনলি। এটা রিড অনলি, এটা কখনো চেঞ্জ হয় না। আর আরেকটা জিনিস যেটা জানা দরকার, সেটা হচ্ছে এক্সক্লুসিভ লক। এক্সক্লুসিভ লকটাকে এক্স লক এভাবে লেখা যায়, আবার কোথাও কোথাও এল এক্স এভাবে লেখা যায়। আচ্ছা, যাই হোক, তো এইখানে কি হয়, এখানে রিড আর রাইট দুটোই ঘটে, আর অন্যরা অ্যাক্সেস করতে পারে না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমার, ধরেন, কোনো ট্রানজেকশন শুরু করার আগে আমার আপাতত কোনো এক্সক্লুসিভ অথবা শেয়ার্ড কোনো অপারেশনই ঘটে নাই কোনো ডাটার সাথে। সো কোনো ঘটনায় যদি না ঘটে থাকে, ইভেন আমার একদম শুরুতেই যদি নিউ লক রিকোয়েস্ট, যদি আপনার এস অথবা এক্স, এখানে এস বলতে অবশ্যই আমি বোঝাচ্ছি হচ্ছে শেয়ার্ড, আর এক্স বলতে এক্সক্লুসিভ, শুরুতেই যদি এস অথবা এক্স এর কোনো অপারেশন আসে, তখন অবশ্যই সেটা গ্র্যান্টেড হবে। প্লাস, ধরেন আমার মানে একবার হচ্ছে এস হয়ে গেছে, আর আমার রিকোয়েস্ট করা হচ্ছে আবার একটা শেয়ার করার জন্য, ডাটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তখনও কিন্তু গ্র্যান্টেড হবে। কিন্তু ধরেন আমার কারেন্ট লক আছে হচ্ছে এস, কিন্তু আবার আমাকে হচ্ছে এক্সক্লুসিভ লক করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তখন কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না, সেটা ওয়েটিংয়ে চলে যাবে। প্লাস, ধরেন আমার এখন কারেন্ট লক আছে হচ্ছে এক্স, ঠিক আছে, কিন্তু আমার আবার রিকোয়েস্ট করা হচ্ছে এস অথবা এক্স, যাই আমার রিকোয়েস্ট করা হোক না কেন, এটা অবশ্যই ওয়েটিংই যাবে। সো এখন প্রবলেম সলভ করা যায়। এখানে একটা প্রবলেমের ডেসক্রিপশন দেওয়া আছে, আর আমাদের এখান থেকে যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে ডেডলক বের করতে বলতে পারে, অথবা ডেডলক রিমুভ করতে বলতে পারে। সো ডেডলক যখন বের করব, তখন আমাদের তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে। একটা হচ্ছে, একদম প্রথমে আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে LWFG। LWFG হচ্ছে লোকাল ওয়েট ফর গ্রাফ, এটা প্রথমে বের করে নিতে হবে। 2 নাম্বার স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে GWFG, যেটা হচ্ছে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। আর 3 নাম্বারে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে, এই দুইটা থেকে আমি মূলত ডেডলকটা বের করব। আর ডেডলক একবার বের হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে ডেডলক আমরা কিভাবে রিমুভ করতে পারি। সো আমরা এখন প্রবলেমটা সলভ করব। সো স্টেপ ওয়ানে লোকাল ওয়েট ফর গ্রাফ আমরা আঁকবো। এখন লোকাল ওয়েট ফর গ্রাফ বলতে কি বোঝাচ্ছে, সিম্পলি আমরা এটাই বুঝতে পারি
যে আমাদের এই অপারেশনগুলোতে, অর্থাৎ এই প্রত্যেকটা সাইটে যেই অপারেশনগুলো ওয়েট করতেছে, আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা গ্রাফ বানাবো। অর্থাৎ এই যে এখানে এল এক্স এ, অর্থাৎ এখানে এক্সক্লুসিভ লক হচ্ছে কাকে, এ কে। আর এখানে এখানে শেয়ার হচ্ছে, শেয়ার্ড লক হচ্ছে এইচ কে, শেয়ার্ড লক হচ্ছে এইচ কে। সো আপাত দৃষ্টিতে এইটা হচ্ছে আমার গ্র্যান্টেড, এটা আমার গ্র্যান্টেড। কিন্তু দেখেন আবার আমার আসছে কি এল এস এ, অর্থাৎ এখানে শেয়ার্ড লক করতেছে কাকে, এ কে। অর্থাৎ এখানে এই এ হচ্ছে ডাটা, এই এ হচ্ছে ডাটা। সো এই এ ডাটাকেই ও একবার এক্সক্লুসিভ হয়েছে, আবার সেটাকে শেয়ার করতে চাচ্ছে। অর্থাৎ ওর জন্যে, অর্থাৎ T1 T2, T1 এর জন্য T2 ওয়েট করতেছে, T1 এর জন্য T2 ওয়েট করতেছে। যখন T1 এর জন্য T2 ওয়েট করে তখন আমরা এভাবে লিখতে পারি, T2 is waiting for T1, এটাকে আমরা এভাবে লিখতে পারি, T2 is waiting for T1। এটা হচ্ছে আমার সাইট 1 এ। সাইট 1 আমার কোন ঘটনাটা করতেছে, যে T2 is waiting for T1। তারপরে দেখেন তো তারপরেই যেটা আসতেছে সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ কার জন্য হচ্ছে, এইচ ডাটার জন্য সে এক্সক্লুসিভ লক হতে চাচ্ছে। তো এই T2 ওয়েট করতেছে কার জন্য, ওয়েট করতেছে এই শেয়ার্ড এইচ এর জন্য। সো আমরা এটাও লিখতে পারি যে T2 is waiting for T3। তো এভাবে আমরা সিমিলারলি সাইট 2 তে যদি যাই, সাইট 2 তে কি হচ্ছে, সাইট 2 তে শেয়ার্ড লক হচ্ছে এর জন্য। আচ্ছা, শেয়ার্ড লক হচ্ছে এর জন্য, এটা গ্রান্টেড। তারপর আমরা তো এখানে শুধুমাত্র যেগুলো কনফ্লিক্ট হচ্ছে, যেগুলো ওয়েটিং করছে আমরা সেগুলো লিখবো। এখানে হচ্ছে এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ লক বি মানে বি ডাটার জন্য এক্সক্লুসিভ লক হচ্ছে, এটা আপাতত গ্র্যান্টেড। তারপরে দেখেন আবার এক্সক্লুসিভ এক্স। এখন দেখেন এক্স আর এক্স, আমরা একটা জিনিস জেনে আসছি, সেটা হচ্ছে যদি আমার শুরুতেই এস থাকে অথবা এক্স থাকে সেটা গ্র্যান্টেড। যদি প্রথমে এক্স, তারপরে হচ্ছে আহ, প্রথমে হচ্ছে এস, তারপরে এস, সেটাও গ্র্যান্টেড। কিন্তু প্রথমে যদি এক্স চলে আসে, পরে এক্স অথবা এস যাই আসুক না কেন ওয়েটিং স্টেটে চলে যাবে। সো আমরা এখানে এক্স এর অপারেশন হয়েছে, এখানেও এক্সক্লুসিভ এর অপারেশন হয়েছে। সো আমরা বলতে পারি যে T2 অর্থাৎ যে পরে আসে সে মূলত ওয়েট করে কার জন্য, যে আগে আসে তার জন্য। তাহলে আমরা বলতে পারি যে T3 is waiting for T4, T3 is waiting for T4। তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে যে এল লক হয়েছে, শেয়ার্ড লক হয়েছে কার জন্য, ডাটা সি এর জন্য। এখানে কোনো এই স্টেটে ডাটা সি এর কোনো অপারেশন আর হয় নাই। সো আমরা এটাও বলতে পারি এটা অলরেডি গ্র্যান্টেড, এটা কোনো হচ্ছে আহ, এটা কোনো কনফ্লিক্ট হয় নাই কিংবা এটা কোনো ওয়েটিং পিরিয়ডে যাচ্ছে না। তারপরে স্টেট 3-তে যদি আমরা খেয়াল করি, স্টেট 3-তে আমার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে শেয়ার্ড লক হয়েছে সি। আচ্ছা, শেয়ার্ড লক হয়েছে সি, এখানে শেয়ার্ড লক হয়েছে ডি। আবার দেখেন এখানে লক মানে এক্সক্লুসিভ লক হয়েছে সি। অর্থাৎ পরে যেটা আসছে সেটা সবসময় কার জন্য ওয়েট করবে, আগেরটার জন্য। অর্থাৎ T1 ইজ ওয়েটিং ফর T2। তাহলে সাইট 3 এর জন্য আমরা লিখতে পারি যে T1 ইজ ওয়েটিং ফর T2। তারপরে আবার দেখেন যে এখানে আছে যে এল এক্স, অর্থাৎ এক্সক্লুসিভ এক্স। এখানে হচ্ছে এক্সক্লুসিভ এক্স, সরি এক্সক্লুসিভ লক কার জন্য, ডি এর জন্য। দেখেন ডি এর অপারেশন কিন্তু আগে হয়েছে, ডি আগে আসছে। সো আমরা এটা বলতে পারি যে এটাও এটার জন্য ওয়েট করতেছে। তাহলে T1 is waiting for T5, আমরা এটাও লিখতে পারি T1 is waiting for T5। তারপরে আবার ফাইনালি আমার যেটা আছে সেটা হচ্ছে সাইট 4। সাইট 4-এ যেটা আছে আমার প্রথমেই আসে হচ্ছে শেয়ার্ড লক এম, এম ডাটার জন্য শেয়ার্ড লকে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এল এর জন্য
শেয়ার্ড লকে গেছে, কিন্তু তারপরেই T4-এ আমার এল এর জন্য, মানে এম এর জন্য এক্সক্লুসিভ লক হয়েছে, এমটা এক্সক্লুসিভ লক হয়েছে, অর্থাৎ এখানে এস আছে, এখানে এক্স আছে। আমরা কি জানি, প্রথমে এস, তারপরে এক্স এম যাই হোক না কেন, আমার সেখানে কি হবে, ওয়েটিং পিরিয়ডে চলে যাবে। সো আমরা এখানে বলতে পারি যে এখানে T4 কার জন্য ওয়েট করতেছে, যে আগে আসছে তার জন্য। সো T2 এর জন্য ওয়েট করতেছে, T4 is waiting for T2। তারপর আবার দেখেন এর নিচে যেটা আছে, যে এল এক্সক্লুসিভ লক হয়েছে কার জন্য, ডি, আর এখানে অলরেডি শেয়ার্ড লক হয়ে রয়েছে ডি। সো পরে যেটা আসছে, অর্থাৎ T4 T3 এর জন্য ওয়েট করতেছে, অর্থাৎ T4 আবার ওয়েট করতেছে কার জন্য, T3 এর জন্য। ঠিক আছে, তারপর আমার ফাইনালে আরেকটা আছে, সেটা হচ্ছে এল এক্স, অর্থাৎ এমটাকেই আবার দেখেন এক্সক্লুসিভ লক হয়েছে। এখানে অলরেডি এম এর একটা অপারেশন হয়েছে, যেটা প্রথমে শেয়ার্ড হয়েছিল, তারপরে এক্সক্লুসিভ হয়েছে, তারপরে আবার এক্সক্লুসিভ হয়েছে। এখন ও এইদিকে যাবে নাকি ও এইদিকে যাবে, অর্থাৎ T2 T4 এর দিকে যাবে, সরি T1 T4 এর দিকে যাবে, নাকি T1 T2 এর দিকে যাবে, অর্থাৎ T1 কার জন্য ওয়েট করতেছে। এখন যে জিনিসটা জানা থাকা দরকার সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশন ডাটা, ট্রানজ্যাকশন ডাটা আইটেম ধরে আছে, অর্থাৎ এখানে ডাটা আইটেম ধরে রয়েছে। ঠিক আছে, ট্রানজ্যাকশন ডাটা আইটেম এখানে ধরে আছে, ওয়েটিং অ্যারো কেবল তার দিকেই যায়, অর্থাৎ ও যেহেতু ওয়েট করতেছে, এই অ্যারোটা সবসময় ওর দিকে যাবে। কেন T4 দিয়ে গেল না, কারণ T4 অলরেডি ধরে আছে। ঠিক আছে, T4 অলরেডি ওয়েট করতেছে, T4 অলরেডি ওয়েট করতেছে। সো আমরা T4 এর দিকে যাব না, আমরা যে ধরে আছে তার দিকে যাব। অর্থাৎ এখানে ট্রানজ্যাকশন ডাটা আইটেম ধরে আছে কে, ধরে আছে T2। সো T1 থেকে T2 তে যাবে। আমরা এখানে এভাবে লিখতে পারি T1 থেকে T2, অথবা আমরা এটা মুছে দিয়ে নতুন একটা বানাতে পারি, T1 থেকে T2 তে যাচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ছিল LWFG, অর্থাৎ লোকাল ওয়েট ফর গ্রাফ। এখন স্টেপ 2-তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। যদি এফ স্টেপ 1 আপনার ঠিকঠাক হয়, তাহলে স্টেপ 2 করা ইজি। কিভাবে ইজি, আপনি T2 থেকে এখানে T1 এর দিকে গেলেন, আর T3 দিকে গেলেন, আমার এইটা ড্র করা শেষ। এখন T3 T3 থেকে T4 এর দিকে গেছে, T3 থেকে T4 এর দিকে গেছে, আচ্ছা এটাও শেষ। T1 T2 এর দিকে গেছে, T1 T5 এর দিকে গেছে, T1 T2 এর দিকে গেছে, আর T1 T5 এর দিকে গেছে। এখানে T5 আমি দিলাম। তারপরে সাইড 4-এ যেটা আছে, T4 T2 এর দিকে গেছে, T4 T3 এর দিকে গেছে, অর্থাৎ T4 T2 এর দিকে গেছে, T4 T3 এর দিকে গেছে। ঠিক আছে, আর ফাইনালি একটা বাকি আছে, সেটা হচ্ছে T1 আবার T2 এর দিকে গেছে, অলরেডি আমরা লেখা হয়ে গেছে, T1 T2 এর দিকে গেছে। সো এই স্টেপ 2 যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা ইজিলি বুঝতে পারবো যে এইখানে ডেডলক কোথায় কোথায় আছে, অর্থাৎ যেখানে যেখানে লুপ আছে সেখানে সেখানে ডেডলক আছে। তো আমরা ইজিলি দেখতে পারি যে এইখানে কি কি ডেডলক ঘটছে। এইখানে T1 থেকে T2 তে যাচ্ছে, আবার T1 এ চলে আসতেছে। তো এক নম্বরে যেটা আসা হচ্ছে, T1 থেকে T2 তে যাচ্ছে, আবার T1 এ চলে আসতেছে। আবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে T3 থেকে T4 এ যাচ্ছে, আবার T3 তে ব্যাক করতেছে। তারপরে এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটু কারেকশন করে দিতে চাই, সেটা হচ্ছে স্টেট 3-তে
সরি, সাইট সাইট থ্রিতে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে T1 থেকে T3-তে, T1 থেকে T5-এ। সো তার জন্য কিন্তু আমার এখান থেকে একটা হওয়ার কথা ছিল, আমি সম্ভবত একটু ভুল করছি। যাই হোক, পার্ডন মাই মিস্টেক্স। আচ্ছা, এখন আমরা আবার করি। এখানে ডেডলক আরেকটা হতে পারে কিসে? এখানে ডেডলক হতে পারে T2, T1, T3, T4, আবার T2। আরেকটা ডেডলক কি হতে পারে? T2, T3, T4, T2। সো এই চারটা সাইকেল মূলত আমার চোখে পড়ছে, হোপফুলি চারটেই হবে। সো এইখানে যদি আমাদের ডেডলক রিমুভ করতে বলে, এগুলো তো ছিল আমার ডেডলক, এইখানে যদি আমাদের ডেডলক রিমুভ করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আলটিমেটলি আমরা এটা বুঝতে পারি যে এইখানে যেহেতু T1, এখানে যদি আরেকটা কিছু কোনো একটা রিসোর্স অ্যালোকেট করতাম, তাহলে সেটা ডেডলক প্রিভেন্ট করা যেত। এই থ্রি এর পরে যদি আরেকটা কিছু হচ্ছে আমরা কোনো রিসোর্স অ্যালোকেট করতে পারতাম, সেখানেও প্রিভেন্ট করা যেত। টু এর পরে, এখানে টু এর পরে যদি আমরা কোনো রিসোর্স অ্যালোকেট করতে পারতাম, তাহলে প্রিভেন্ট করা যেতে পারতাম। তাহলে সিম্পলি আপনারা পয়েন্ট আকারে লিখবেন এভাবে, যে ইফ উই allocate resources to, এখানে হচ্ছে T1 আছে, তারপর T2 আছে, তারপর T3, দ্য সাইকেল ব্রেকস, সাইকেলটা ব্রেক করতে হতে পারতো। আর সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেডলক। সো আপনারা এইভাবে অ্যান্সারটা করতে পারবেন। তো আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করার ট্রাই করব। হোপফুলি এটা করার মাধ্যমে প্রবলেম সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রথমেই স্টেপে যেটা করতে হবে, স্টেপ ওয়ান, আমাদের বের করা লাগবে কি? আমাদের বের করা লাগবে হচ্ছে LWFG, লোকাল ওয়েটেড ফর গ্রাফ। LWFG আমরা বের করব। তো সাইট ওয়ানের জন্য আমরা দেখব যে কোথায় কোথায় ওয়েট করে। সাইট ওয়ান কোথায় কোথায় ওয়েট করে? আমাদের প্রথমে এস সি আসছে, এস সি আসছে। এখন আমরা দেখব যে আবার আসছে হচ্ছে এসডি, এসডিও আসছে। এখন দেখেন যে আমার এইখানে ট্রানজ্যাকশন ওয়ানে একটা আছে যে T3-র জন্য ওয়েট করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই ডিটাকে, মানে এই এসডিকে T1 ওয়েট করতেছে। সো আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে T1, T3, T5। তারপরে টুতে সাইড টুতে আমরা কি করতে পারি? সাইড টুতে দেখেন যে সিমিলারলি এখানে প্রথমে এর একটা অপারেশন হয়েছে, এ শেয়ার্ড হয়েছে, তারপরে এখানে আছে বি, বি হচ্ছে এক্সক্লুসিভ হয়েছে। এখন দেখেন এখানে বি আর বি, আমরা কি জানি যে এক্স অপারেশনের পর যদি আরেকটা এক্স আসে, তখনও সে ওয়েটিং স্টেটে চলে যায়। সো এটা আবার ওয়েটিং এ চলে যাবে। সো আমরা কি লিখতে পারি? যে পরে আসে সেই তো যে আগে আসে তার জন্য ওয়েট করে, অর্থাৎ T3 is waiting for T4। আচ্ছা, এইখানে এল এস সি, এটার কোনো কাজ নাই, এটা অলরেডি গ্রান্টেড, এটাও গ্রান্টেড, এটাও গ্রান্টেড, এখানে কোনো ওয়েটিং স্টেট নাই। আচ্ছা, সাইট থ্রিতে আসছি আমরা। এখন সাইট থ্রিতে আমার এ ডাটাটাকে এক্সক্লুসিভ লক হয়েছে। আচ্ছা, এখানে এইচ ডাটাকে শেয়ার্ড হয়েছে, এইচ ডাটা শেয়ার হয়েছে। আবার দেখেন এখানে এস, মানে এ ডাটা শেয়ার হয়েছে, অর্থাৎ এখানে একটা আমার কি হয়েছে, এখানে একটা ওয়েটিং স্টেট তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? T2, এটা সাইট থ্রি এর জন্য T2
ইজ ওয়েটিং ফর T1। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমার এইচটা, এই এক্সক্লুসিভ এইচ ওয়েট করতেছে কার জন্য? ওর জন্য। সো এটাও লিখতে পারি আমরা, T2 ইজ ওয়েটিং ফর T3। আচ্ছা, এখন সাইড ফোর, সাইড ফোরে কি আসে? সাইড ফোরে দেখেন যে প্রথমে আসছে আমার শেয়ার্ড এম। শেয়ার্ড এম এর পর আমার আশেপাশে কি, মানে সবচেয়ে কাছে কে শেয়ার্ড হয়েছে? আমার এই T1টা শেয়ার্ড হয়েছে। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি? T1 is waiting for T2। তারপরে দেখেন আবার এখানে ওই একই কাজই হয়েছে। এই এমটাকে আবার, সরি, এখানে একই কাজ হয় না এই কারণে, কারণ এখানে এসটা হচ্ছে কি অবস্থায় আছে? শেয়ার্ড অবস্থায় আছে। সো এটা অলরেডি গ্র্যান্টেড। এখানে ডিটা আছে এক্সডি, এখানে আছে এসডি, অর্থাৎ এই T4টা ওয়েট করতেছে কার জন্য? T3-র জন্য। যে পরে আসে সে সবসময় যে আগে আছে তার জন্য ওয়েট করে। সো আমরা কি লিখতে পারি? T4 is waiting for T3। সো আমাদের স্টেপ 1 লোকাল ওয়েটেড ফর গ্রাফ ডান। এখন আমরা স্টেপ 2 গ্লোবাল ওয়েটিং ফর গ্রাফ দেখব। পুরোটা না লিখি, জি ডাব্লিউ এফ জি। এখন জি ডাব্লিউ এফ জি কিভাবে লিখবো? আমরা সবগুলোকে মার্জ করব। T1 T3 এর জন্য ওয়েট করতেছে, T1 T5 এর জন্য ওয়েট করতেছে, তারপর T3 T4 এর জন্য ওয়েট করতেছে, তারপর স্টেটে কি পাইছি? T2 T1 আর T3 এর জন্য ওয়েট করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে T2 is waiting for T1 T3। ঠিক আছে, আচ্ছা, তারপরে স্টেট 5 এ কি আছে? T1 T2 এর জন্য ওয়েট করতেছে। সো এইখানে একটা লুপ তৈরি হয়ে গেল। আর আবার T4 T3-র জন্য ওয়েট করতেছে। এখন আমরা কি দেখতে পারি? আমরা এখানে দুইটা ডেডলক দেখতে পারতেছি। একটা হচ্ছে T1, হচ্ছে আমরা স্টেপ 3 লিখতে পারি, ডেডলক। ডেডলক হয়েছে কার কার? এখানে T1 T2 আবার T1। আবার এখানে আরেকটা সাইকেল হয়েছে, সেটা হচ্ছে T3 T4 T3। আর তো হোপফুলি নাই, আর কোনো সাইকেল হয়নি। সো এই দুইটাই হয়েছে। আর এই দুইটার জন্য আমরা যদি বলি যে ডেডলক রিমুভের জন্য আমাদের কি করা লাগবে? ডেডলক রিমুভের জন্য আমাদের যেটা বলতে পারি আমরা, যে আমরা যদি কোনো রিসোর্স T1 আর T3 এর পরে অ্যাড করি, তাহলে আমরা ডেডলকটা রিমুভ করতে পারবো। এই তো সাইকেলটা ভেঙে যাবে আর ডেডলকটা রিমুভ করতে পারবো এখানে যদি আমরা কোনো রিসোর্সের বসাই। সো এই টপিকটা আপাতত কমপ্লিট। তারপর যে টপিকটা আসে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস রিলায়েবিলিটি। সো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস রিলায়েবিলিটির এখানে দুটো ডায়াগ্রাম আছে। একটা হচ্ছে এই পাশে যে ডায়াগ্রামটা আছে, এই এ ডায়াগ্রামটা হচ্ছে কোঅর্ডিনেটর স্টেটের জন্য, আর এই পাশে যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে পার্টিসিপেট স্টেটের জন্য। এখন এই ডায়াগ্রামটা মেমোরাইজ করার ব্যতিক্রম কিছু নাই। এটা মেমোরাইজ করতে হবে, যদি এখান থেকে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনটা আপনারা প্রপারলি সলভ করতে চান, অবশ্যই এই ডায়াগ্রাম দুটা আপনাকে মেমোরাইজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। সো এইটা এখন আমাদের একটা প্রবলেম, ধরি প্রবলেম 1। সো এই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করব? প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের কি করতে হবে?
আপনাদের একটু কোয়েশ্চেনটা ভালোভাবে আগে পড়তে হবে। পড়ে আপনি যে মেমোরাইজ করছেন, আমি ধরি যে এটা আপনার মনের ভিতর আছে, সো যেটা মেমোরাইজ করছেন এইটার সাথে আপনি রিলেট করবেন এই কথাগুলো। অর্থাৎ এখানে দেখেন কোঅর্ডিনেটর সাইটের কথা বলছে, গ্লোবাল কন্ট্রোল ওয়ান টু কমিট। এখানে গ্লোবাল কন্ট্রোল ওয়ান টু কমিট অর্থাৎ কমিট করার কথা বলছে। তার মানে আপনার এই স্টেটটা এইটুকের কথা বলা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি শুধু কমিট লিখতে পারবেন কি না? না। কারণ যখন এটা কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটরের কথা যখন বলবে তখন আপনাকে অবশ্যই এই পুরা ডায়াগ্রামটা আঁকতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে পুরা ডায়াগ্রামটা যেটা আছে এইটুকু আপনাকে আঁকতে হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে এক নাম্বার। এক নাম্বার যে এক নাম্বার যেটা বলছিল তার তার ডায়াগ্রাম। ধরি আমি আপনি এঁকে ফেলছেন পুরাটা, আমি এঁকে ফেলছি পুরাটা। এখন আঁকাতে পারতেছে না কারণ সময় একটা ব্যাপার আছে, প্লাস ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইট টু। সাইট টু হচ্ছে পার্টিসিপেট ওয়ান, অর্থাৎ এই পার্টিসিপেট যে ডায়াগ্রামগুলো আছে সেখানে এখন আপনি রিলেট করবেন আপনার কি চাইছে এখানে। আচ্ছা, ওয়ান টু অ্যাবোর্ট, এই অ্যাবোর্ট কথাটা বলছে, অর্থাৎ আপনার ডায়াগ্রামটা এতটুকু এঁকে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ইনিশিয়াল স্টেট থেকে ইনিশিয়াল স্টেট থেকে অ্যাবোর্টে গেছে। সো এই ডায়াগ্রামটা ইনিশিয়াল স্টেট থেকে সরাসরি অ্যাবোর্টে গেছে, এই ডায়াগ্রামটা জাস্ট আপনি ড্র করে দিবেন। আচ্ছা, সাইট টু এর জন্য এখানে কি করতে হবে? সাইট টু এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি, সাইট থ্রি পার্টিসিপেট টু। অর্থাৎ এখানে বলছে যে ওয়ান টু কমিট, অর্থাৎ আপনার এই ডায়াগ্রামটুকু ড্র করতে হবে সাইট থ্রির জন্য। সাইট ফোর, সাইট ফাইভ সেম একই কথাই বলছে। সো আপনি এই তিনটা চারটা পাঁচটা মানে এই তিনটা সাইটের জন্যই আপনি সেম ডায়াগ্রাম ড্র করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম কোয়েশ্চেন যে আউটলাইন টু ফেজেস কমিট প্রোটোকল বেসড অন অ্যাবাভ সিনারিও। সো অ্যাবাভ সিনারিও থেকে আমরা আমাদের এই প্রত্যেকটা সাইটের জন্য ডায়াগ্রামগুলো ড্র করে ফেলছি। এখন বলছে যে ক্যারেক্টারাইজ ওয়েদার দ্য ট্রানজ্যাকশন ইজ ফাইনালি কমিটেড অর অ্যাবর্টেড। এখন কথা হচ্ছে যে আপনি কি লিখবেন, যে পুরো ট্রানজ্যাকশনটা কমিটেড হয়েছে নাকি অ্যাবর্টেড হয়েছে। সো যদি কমিটেড হয় তাহলে তো আপনি শুধু এই যে এই ডায়াগ্রামটুকু এঁকে দিলেই হবে। মানে কমিটেড এর জন্য তো প্রবাবলি পুরাটাই আঁকতে হবে। কিন্তু যদি এখানে একটা অ্যাবর্ট হয়ে যায়, পার্টিসিপেট একাধিক আছে, যদি একটা, কমপক্ষে একটা যদি অ্যাবর্টেড হয়ে যায়, পুরা ট্রানজ্যাকশনটাই কি হয়ে যাবে? অ্যাবর্টেড হয়ে যাবে। অর্থাৎ তখন আপনি শুধুমাত্র এই ডায়াগ্রামটুকু ড্র করলেই হবে। ঠিক আছে। আর যখন কমিটের কথা বলবে, কমিটের কথা বললে প্রবাবলি পুরাটাই আঁকতে হবে। ঠিক আছে। আর যেহেতু আমাদের পার্টিসিপেট গুলো অবশ্যই খেয়াল করবেন যে পার্টিসিপেট গুলাতে অ্যাবোর্টের কথা বলছে না কমিটের কথা বলছে। যদি প্রত্যেকটা কমিটের কথা বলে তাহলে তো আপনি কমিট আঁকালেন। আর যদি কোনো একটাও যদি অ্যাবোর্ট হয়, পুরাটাই অ্যাবোর্ট হয়ে যাবে। অর্থাৎ এটা পুরাটাই অ্যাবোর্ট হয়ে যাবে, ডায়াগ্রামটা শুধুমাত্র এগুলো হবে। তারপর আসি কিছু থিওরিটিক্যাল কথাবার্তায়। এখন যেটা আছে সেটা হচ্ছে টাইপস অফ টু পিসি। এখন টু পিসি মানে কি? ফেস কমিট। ঠিক আছে। তো পিসি টাইপ হচ্ছে তিন রকম হতে পারে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড টু পিসি। আর পিসি মানে তো আমরা জানি ফেস কমিট। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে লিনিয়ার টু পিসি। আর ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড টু পিসি। সো লিনিয়ার টু পিসিটা মানে সেন্ট্রালাইজড টু পিসিটা কি? সেন্ট্রালাইজড টু পিসিটা হচ্ছে সব যোগাযোগ সেন্টারে একটা কোঅর্ডিনেটর থাকে। সেন্টারে একটা কোঅর্ডিনেটর থাকে যার মাধ্যমে যোগাযোগটা সম্পন্ন হয়। আচ্ছা,
লিনিয়ার টুপিসিটা কি? যোগাযোগ ধাপে ধাপে এক সাইট থেকে পরের সাইটে যায়, এখানে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি ঘটনাগুলো ঘটে। আর ডিস্ট্রিবিউটেড টুপিসি কি? সব সাইট একই সাথে একে অপরকে ভোট পাঠানোর থ্রু ডিসাইড করে যে তারা অ্যাবর্ট করবে নাকি কমপ্লিট করবে পুরো ইয়াটা কমিট করবে। আচ্ছা, সেন্ট্রালাইজড টুপিসি। সেন্ট্রালাইজড টুপিসিতে যে আমরা এখানে বলছিলাম যে একটা সেন্টারে একটা কোঅর্ডিনেটর থাকে, অর্থাৎ এটা কোঅর্ডিনেটর যদিও, কোঅর্ডিনেটর প্রথমে জিজ্ঞেস করে যে ফেজগুলাকে যে তোমরা রেডি কিনা, কমিট করার জন্য রেডি কিনা, কমিট করতে পারবে কিনা। তো ফেজগুলা যদি ইয়েস বলে তাহলে তো কমিট করে ফেলবে, মানে অর্থাৎ যদি হচ্ছে ইয়েস বলে ফেলে তাহলে হয়, একটু মনে হয় ভুল বললাম আমি, এখানে আগে কমিটের কথা বলে না, আগে বলে যে তোমরা প্রস্তুত কিনা, ঠিক আছে, কমিট অথবা অ্যাবর্ট করা যাবে কিনা, রেডি কিনা, ঠিক আছে। তো সেটার ডিসিশন এখানে নেয় ফেজ ওয়ানে, শুধুমাত্র এইটুকু ডিসিশন নেওয়া হয়। আর ফেজ টুতে গিয়ে ওকে জিজ্ঞেস করে যে তোমরা কমিট করবা না অ্যাবর্ট করবা, এই প্রত্যেকটাকে জিজ্ঞেস করে তোমরা কমিট করবা না অ্যাবর্ট করবা। যদি প্রত্যেকটা কমিট করে তাহলে তো ফাইনালি কমিট হয়ে যাবে, কিন্তু আনফরচুনেটলি একটা ফেজ যদি অ্যাবর্ট করে তা আলটিমেটলি পুরাটা অ্যাবর্টেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে লিনিয়ার টুপিসি। লিনিয়ার টুপিসিতে কি ঘটে? ফেজ ওয়ানে ফেজ ওয়ানে কি ঘটে যে কোঅর্ডিনেটর সাইট দুই মানে সাইট টুকে, অর্থাৎ এখানে একটা কোঅর্ডিনেটর আছে যে সাইট টুকে প্রিপেয়ার মানে প্রিপেয়ার পাঠায় যে তুমি প্রিপেয়ার্ড কিনা, প্রিপেয়ার পাঠায়। সাইট টু যদি কমিট করতে রাজি হয়, এখানে হচ্ছে এই যে ভিসি দ্বারা ভোট কমিটের কথা বোঝাইছে, ও যদি কমিট করতে রাজি হয় তাহলে সাইট থ্রিকে পাঠায়। সাইট থ্রি যদি কমিট করতে রাজি হয় তাহলে সাইট ফোরকে পাঠায়। সাইট ফোর যদি কমিট করতে রাজি হয় তাহলে অসংখ্য এভাবে চলতেই থাকে, ঠিক আছে। আর যদি একটাও যদি এখানে অ্যাভয়েড করে ফেলে তাহলে সরাসরি তারা এদিকে চলে আসবে একটা একটা করে, ওইখানেই আমাদের চেইনটা ভেঙে যাবে, পুরো ট্রানজ্যাকশনটা অ্যাভয়েড হয়ে যাবে, ঠিক আছে। আর শেষ যে মানে আর ফেজ টুতে যে কাজটা হয় সে মানে শেষ সাইট তার ফাইনাল ডিসিশনটা পেছনের দিকে পাঠায়, অর্থাৎ যে ব্যাকওয়ার্ড যে যাচ্ছে এটা হচ্ছে ফেজ টু এর কথা। আর ফরওয়ার্ড দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অ্যাবর্ট হচ্ছে। তো এইটা হচ্ছে ফেজ ওয়ান এর কথা। এরপরে আসা হচ্ছে ডিস্ট্রিবিউটেড টুপিসি। এখন ডিস্ট্রিবিউটেড টুপিসিতে কি থাকে? অবশ্যই এখানে একটা কোঅর্ডিনেটর থাকে, আর এটা হচ্ছে আমার ফেজ বা পার্টিসিপেন্টস। সো পার্টিসিপেন্টস গুলা কি করে? পার্টিসিপেন্টস গুলা এখানে মানে অবশ্যই এখানে হচ্ছে প্রিপেয়ার পাঠায় আগে যে তোমরা প্রিপেয়ার কিনা। আচ্ছা, প্রত্যেকটা সাইট নিজের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এই প্রত্যেকটা সাইট নিজের সিদ্ধান্ত নেয় যে সে অ্যাবর্ট করবে নাকি কমিট করবে, আর এগুলাই সে সবার কাছে পাঠায় দেয়, ঠিক আছে, অন্যান্য পার্টিসিপেটের কাছে পাঠায় দেয়। ওর সিদ্ধান্ত ওর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়। তো সবার কাছে ও তার সিদ্ধান্তটা পাঠায় দেয় যে সে কমিট করতেছে না অ্যাভয়েড করতেছে। তো প্রত্যেকের সিদ্ধান্ত যদি কমিটেড হয় তাহলে তো আলটিমেটলি এই ইয়াটা সাকসেসফুল হলো। কিন্তু একটাও যদি সিদ্ধান্ত নেয় যে সে অ্যাভয়েড করতেছে, তাহলে এখানে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা অ্যাভয়েড করবে। সো ডিস্ট্রিবিউটেড টুপিসিটার কাহিনী মূলত এটাই। তো পুরা চ্যাপ্টার মোটামুটি আমার ডান, অর্থাৎ বেসিক আর মেইন মেইন যে পয়েন্টগুলো বোঝানোর ছিল আর যে পড়ার মতো বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি ডান। যেই জিনিসটা আমি স্কিপ করছি সেটা হচ্ছে অ্যাকশন ডায়াগ্রাম অফ টুপিসি। সো অ্যাকশন ডায়াগ্রামটা আপনারা নিজেরা দেখে নেবেন, কারণ ওটা বোঝানোর কিছু নাই, সে ডায়াগ্রামটা প্রবাবলি ইম্পর্টেন্ট। যাই হোক, আপনারা দেখে নেবেন সেটা। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বাই।